আসসালামু আলাইকুম। ব্যস্ততার জন্য আগেই এই লাইভটা করা উচিত ছিল, বাট কাজের ঝামেলায় করতে পারিনি। আমি এখন কথা বলবো হচ্ছে বাংলাদেশের যে নবনিযুক্ত হাই কমিশনার, ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সে প্রথমেই বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকেই মোটামুটি যেটা হয়, নতুন ভাবে কেউ দায়িত্ব নেওয়ার সাথে সাথে একটা ক্যারিসমাটিক কিছু একটা করতে চায়। এবং এই স্বাধীনতার পর থেকে এই প্রথম ভারত একজন ক্যারিয়ার ডিপ্লোমেটকে বাদ দিয়ে একজন পলিটিশিয়ানকে, যে পলিটিশিয়ান এই দীনেশ ত্রিবেদী, সে এর আগে ছিল হচ্ছে এই বিজেপি সরকারের রেল মন্ত্রী ছিল এবং সম্ভবত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। এই জুলাই আন্দোলনের পরবর্তীতে বাংলাদেশের উপরে তাদের যে কন্ট্রোলটা লুজ হয়ে গেছে, এবং এই কন্ট্রোলটা ফিরে পাওয়ার জন্যই তারা একজন পলিটিশিয়ানকে প্রথমে পাঠিয়েছে। এটা আগে আমাদের বুঝতে হবে। সো আমরা দেখি সে কি বলেছে যে ভারতের 140 কোটি এবং বাংলাদেশের 20 কোটি জনসংখ্যা মিলে যদি 160 কোটি করা হয়, তবে দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হয়, তবে তা বিশ্ব শক্তিতে পরিণত হবে। এবং সে বলেছে যে ভারতেরও নাকি স্ট্রং গণতন্ত্র, আমাদেরও নাকি স্ট্রং গণতন্ত্র, যেটা একটা ফালতু কথা। এখন আমরা দেখব এই কূটনীতিক ভাষা যেটা উনি বলেছেন, এটার অন্তর্নিহিত অর্থ কি। অন্তর্নিহিত অর্থ হচ্ছে, ভাই তুমি অখণ্ড ভারতের অংশ হয়ে যাও। ক্লিয়ার কাট। পরোক্ষভাবে উনি যেটা বোঝাচ্ছে, আপনারা দেখেছেন যে বছর খানেক আগে তাদের সংসদে তারা একটা নতুন ম্যাপ তৈরি করেছে। সেই ম্যাপটার মধ্যে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সো এরকম একটা সিচুয়েশনে এই একজন আমি মাঝখানে একটু অফ নিব, যেহেতু আমি কাজে আছি। সো মাঝে মাঝে একটু ডিস্টার্ব হবে। বাট এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তারা বাংলাদেশে এসে প্রথমেই সে বলতেছে যে আমরা দুই দেশে এক হয়ে যাব। এটা কূটনৈতিক ভাষা, বাট ক্লিন ল্যাঙ্গুয়েজে যেটা হয়, আমি একটু পরে আসিয়ে বলতেছি আপনাকে। দুঃখিত। আচ্ছা, এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিসটা আমি বলবো, সেটা হচ্ছে আপনি চিন্তা করেন, ভারতীয় হাই কমিশনার নতুন আসছে, বেনাপোল দিয়ে আসতেছে, এখানে আমাদের সাংবাদিকরা আছে, এবং সাংবাদিকরা তো আমাদের রিপ্রেজেন্টেটিভ, তাই না? আমাদের বাংলাদেশের জনগণের রিপ্রেজেন্টেটিভ। সেই একজন মানে কয়েকজন কোশ্চেন করেছে পুশিন এবং ভারতের এগুলো নিয়ে, কিন্তু একজন সাংবাদিক সম্ভবত নিউজ 24 এর, সে জিজ্ঞেস করেছে যে আপনারা, আমি দেখে বলি সে এক্স্যাক্টলি কি বলেছে। আচ্ছা, আমরা ছোট রাষ্ট্র, আপনারা বৃহৎ শক্তি, আপনারা আমাদের লালন পালন করবেন। আপনি চিন্তা করেছেন 24, মানে সেই সাংবাদিক এখানে এই কোশ্চেনটা করতেছে, উনি এসে হাই কমিশন এসে বলল যে দুই দেশ এক হয়ে যাবে টাইপ, আর তখন মানে হচ্ছে কি, আমরা বলতেছি তাদেরকে যে আমরা তোমাদের সাথে যাইতে ইচ্ছুক। মানে এটা দিয়ে মানে জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে বাংলাদেশের বেশিরভাগ লোকই অ্যাকচুয়ালি ওই সাংবাদিকটার রিপ্রেজেন্ট করে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেই সাংবাদিক ইয়ার পেরোলে আছে, কি বলে, রয়ের পেরোলে আছে, এবং
তাকে ওই জায়গায় ওই সময় সেট করা হয়েছে ওখানে, যে সে আসার পরে এই কোশ্চেনটা করবে। যে দেশে মুসলমানকে নির্যাতন করতেছে, আমাদের দেশের ভিতরে কন্টিনিউয়াস পুশিং করার চেষ্টা করতেছে, তারা এসে আমাদেরকে সৌহার্দ্যের বার্তা দিচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই জিনিসটা হওয়ার মানে হচ্ছে তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে। আমরা ভারতের স্বাধীনতার ইতিহাস থেকে আমরা জানি, যেহেতু আমরা পাকিস্তান ছিলাম দেশ ভাগের সময়, নেহেরু এই অখণ্ড ভারতের একটা থিওরি এনেছিল যে অসমুদ্র হিমাচল, যেটা হচ্ছে সমুদ্র থেকে হিমাচলের ওই ইয়া পর্যন্ত পুরাটা দেশ। কিন্তু এটা কিন্তু একটা কোন রাজনৈতিক বা দেশের কথা বলে না, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক সাহিত্য ওরা ইউজ করতে, যেমন তার সুনাম আসমুদ্র হিমাচল, মানে এই এলাকার মধ্যে আছে। কিন্তু তারা এটা রাজনৈতিক দীক্ষা হিসেবে তারা নিয়েছে। তাদের স্বাধীনতার পরে তারা হায়দ্রাবাদ, জুনগড়, সিকিম, কাশ্মীর সবকিছু তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে। এই লাস্ট যেটা করেছে কাশ্মীরে, যে তাদের যে একটা স্বায়ত্তশাসন ছিল ওটাও কেড়ে নিয়েছে, সরাসরি ভারতের আন্ডারে তারা চলে গেছে। এখন সমস্ত যে তাদের যে প্রতিবেশী আছে সবার সাথে তারা খারাপ সম্পর্ক হওয়ার পরে এখন তারা হচ্ছে বাংলাদেশের কন্ট্রোল নেওয়ার জন্য। যে কন্ট্রোলটা তারা এই জুলাইতে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা থেকে লুজ করেছে, তারা এখন চাইছে সেই কন্ট্রোলটা আবার নেওয়ার জন্য। বাংলাদেশের সরকারের উচিত যে ভারত যে প্ল্যান করে তাকে পাঠিয়েছে, প্ল্যানটা হচ্ছে তাদের যে হারানো কন্ট্রোল যেটা বাংলাদেশের মধ্যে ছিল, সেই কন্ট্রোলটা তারা আবার ফিরে পেতে চাচ্ছে। এবং এটার জন্য, এবং বাংলাদেশে আমাদের একটা প্রবাদ আছে না, বিল্লি মারতো পেহলে রাত। সো বাংলাদেশের এই মুহূর্তে কিন্তু উচিত এটার ব্যাখ্যা চাওয়া, ব্যাখ্যা তো অবশ্যই সন্তুষ্ট হবে না, যেটা দিবে, দেওয়ার পরে তাকে প্রত্যাহার করা, বলো যে তাকে আমরা হাই কমিশনার হিসেবে অ্যাকসেপ্ট করি না, ইট ইজ উইদিন দ্য রাইটস। সো বাংলাদেশ যদি এইখানে হার্ড লাইন দিতে না পারে, তারা কি জানে না যে শেখ হাসিনা সরকার এখন নাই, এখন আছে নির্বাচিত সরকার, কিন্তু নির্বাচিত সরকারের প্রতি তারা যে অবজ্ঞাটা, এই অ্যাম্বাসেডার এসেই, এই হাই কমিশন এসেই একটা বাংলাদেশের সার্বভৌমত্বকে একটা কোশ্চেন করতেছে, এবং আমাদের সাংবাদিকরা ওখানে লোকমা দিচ্ছে। সো এইটাকে আমাদের উচিত এখনই এটার একটা শক্ত প্রতিবাদ করা, এবং আমি সাজেস্ট করি তাকে অ্যাকসেপ্ট না করা, যে সে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে, এটা বলি। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ভারত একটা বৃহৎ রাষ্ট্র, যে সাংবাদিক যেটা বললো বৃহৎ রাষ্ট্র, তারা তাদের কি বলে, তাদের যে রাজনীতিবিদরা বলে যে দিনের মানে ঘন্টার মধ্যে নাকি বাংলাদেশকে দখল নিয়ে নিবে। এটা একটা সম্পূর্ণভাবে বোগাস, এবং তারাও এটা জানে। কেন আমি আপনাদেরকে বুঝাই বলি, আপনি যদি দেখেন ভারতের স্বাধীনতা লাভের পরে তারা যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে, একমাত্র সামরিক বিজয় ছিল হচ্ছে 1971, এবং এই 71-এর সামরিক বিজয়টা কেন হয়েছে? বিকজ এখানে যতগুলো অপারেশন হয়েছে, এটার ফ্রন্ট লাইনে ছিল হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আর মুক্তিযোদ্ধা, এবং তারা তাদেরকে নিখুঁত পাকিস্তানি বাহিনীর কোথায় কোথায় তাদের পজিশন আছে এটা তাদেরকে জানিয়ে দিছে, এবং এই কারণে এই বিজয়টা আসছে। আর বাকি যতগুলো দেখেন না, যে কার্গিল টার্গিল, এগুলো সব হচ্ছে রাজনৈতিক পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, এবং পরাজয় তো আছে 65 ওয়ার থেকে শুরু করে। সো এখানে মিথটা হচ্ছে যে তারা যে বলে কয়েকদিনই দখল করে ফেলবে, এটা ভুল। আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পর আমরা দেখেছি ভারতীয় কিছু অফিসার ইভেন বাংলাদেশ সেনাবাহিনীতে ডেপুটেশনে ছিল। তার মানে হচ্ছে বাংলাদেশ আর্মির তথ্য কম্প্রোমাইজ হয়েছে, তারা আমাদের ক্যাপাবিলিটি জানে। বাট ক্যাপাবিলিটি জানা মানে হচ্ছে ক্যাপাবিলিটি তো আছে আমাদের, তারপরেও
কিন্তু মিথ হচ্ছে যে তারা আমাদেরকে নাকি 1-2 দিনের মধ্যে দখল করে ফেলতে পারবে। এখানে আসছে হচ্ছে কোশ্চেন। তারা যে আমাদেরকে কি বলে, আমাদেরকে থ্রেট মনে করে নাই, তারা কিন্তু মনে করে যে আমাদের হচ্ছে ফ্রেন্ডলি কান্ট্রি। আমি আগে একটা ইয়াতে বলেছিলাম যে আমরা যেরকম তাদেরকে উলফল্যান্ড বলি, তাদেরও কিন্তু আছে। তারা কিন্তু চাইনিজদেরকে বলে চন্ডাল, আর চন্ডাল কান্ট্রি, আর পাকিস্তানকে বলে হচ্ছে নরক রাজ্য আমার যদ্দূর মনে পড়ে। আমাদের ক্ষেত্রে কোনো কিছু নাই, মানে আমাদেরকে মনে হচ্ছে আমরা হচ্ছে তাদের আন্ডার কন্ট্রোল যে কোনো সময়ই ছিলাম। সো মিলিটারি সায়েন্স অনুযায়ী, মিলিটারির যে বেসিক রুল অনুযায়ী, আপনাকে যদি একটা দেশ বা একটা অবস্থান দখল করতে হয়, তাহলে আপনার 3 গুণ ট্রুপস লাগবে, 3 গুণ ট্রুপস এবং ইকুইপমেন্ট লাগবে। আমাদের কয়টা আছে? 11টা ডিভিশন আমার জানার মতো লেটেস্ট। 11টা ডিভিশন যদি থাকে, আপনাদের কয়টা লাগবে? 33টা। আপনাদের কিন্তু 15টাও নাই অপোজিটে। কি কারণে? তাদের মেইন ফোর্স হচ্ছে চায়না এবং পাকিস্তানের বর্ডারে। আপনারা কি ওখান থেকে নিয়ে এসে আমাদেরকে এখানে ইয়ে করবেন? সো এই যে জিনিসটা বলে যে আমরা একটা ছোট দেশ, আমাদেরকে 2 দিন দখল করতে পারবে, এটার এক্স্যাক্টলি এটা হচ্ছে, এর সুবিধাটা হচ্ছে তারাও আমাদেরকে আন্ডারমাইন করে আমাদের এগেনস্ট তো কোনো ডিফেন্স বিল্ড আপ করে নাই। তাদের যে মোতায়েন যে আছে, তাদের যে সৈনিক মোতায়েন আছে, এটার স্ট্রেংথ অবশ্যই আমার এখন এক্স্যাক্টলি মনে নাই, বাট আমাদের 11টার ইভেন ডাবলও নাই তাদের, 3 গুণ তো দূরে থাক। সো এটা বললেই হলো না যে ফট করে আমাদেরকে দখল করে ফেলবে। সো আমাদের উচিত এই যে রাজনৈতিক বিএনপি সরকার যেটা আছে, তাদেরকে ডিপ্লোম্যাটিকলি ভারতের সাথে মোকাবেলা করা, এবং এটা একটা পারফেক্ট সুযোগ যে কথাটা এই ত্রিবেদী মিয়া বলছে, এই কথাটা একটা কূটনৈতিক ভাষা, এটার যে এক্সপ্লেনেশন, এটা দিয়ে তার কাছে এক্সপ্লেনেশন চায়, তাকে যদি আউট করে দিই তাহলে এটা একটা প্রতিবাদ হবে। এবং এর সাথে তারা যে এই যে পুশিন করতেছে, এই পুশিন নিয়ে কিন্তু তারা ইচ্ছা করলেই আন্তর্জাতিক মিডিয়া, জাতিসংঘ, আন্তর্জাতিক আদালতে যেতে পারে যে তারা কন্টিনিউয়াস এই জিনিসগুলা করতেছে, এবং এটার এভিডেন্স আছে। এভিডেন্স আর থাকার দরকার নাই, কিন্তু আমরা তো কয়েকদিন ভিডিওতে দেখতেছি যে শুধু বিজিবি না, ওখানে এলাকার বাংলাদেশি গ্রামবাসীরা লাঠি সোটা নিয়ে ওখানে রেডি হয়ে আছে তাদেরকে পুশিন ঠেকানোর জন্য। সো আমি মনে করি যে এই ত্রিবেদী মিয়া যে কথাগুলো বলছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে। এই ধৃষ্টতা বাংলাদেশের মেনে নেওয়া উচিত হবে না। সো আমি সরকারকে বলবো ইমিডিয়েটলি তাকে প্রত্যাহারের ব্যবস্থা করুন। ধন্যবাদ। আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে, তবে কি ইসলামী ব্যাংক নিয়ে গোপনে সমঝোতা হচ্ছে? একটা প্রশ্নবোধক আছে। দর্শক, আপনাদের মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন বলেই প্রত্যাশা করছি। ইসলামী ব্যাংক নিয়ে এখন পর্যন্ত সংকট কাটছে না। জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সরকারি দল এবং বিরোধী দলের তরফে নানা ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। সরকারি দল এবং বিরোধী দল দুপক্ষই অনড় অবস্থানে আছে ইসলামী ব্যাংক নিয়ে। মূল বিষয় হচ্ছে যে চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণ করতেই হবে। এটি হচ্ছে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান সহ যারা বক্তব্য দিয়েছেন বিরোধী দলের পক্ষ থেকে সবারই দাবি। সেই সঙ্গে দাবি করা হচ্ছে যে ফ্যাসিস্টের ছায়া এখান থেকে অপসারণ করতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেভাবে ব্যাংকটি পুনর্গঠনে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে দৃঢ়তার সঙ্গে বলা হয়েছে যে তাদের নেওয়া উদ্যোগ যথাযথ, ব্যাংকটিকে সচল, স্বাভাবিক এবং আগের তুলনায় আরো গতিশীল করবার জন্যই এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, অনেকে বলছেন যে এই ব্যাংকটি নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে একটা গোপনে সমঝোতা হচ্ছে, মানে সরকার এবং বিরোধী দল এটা নিয়ে কথা চালাচালি করছে। এটাকে ঘিরে নানা ধরনের রাজনৈতিক উত্তাপ বা পরিস্থিতি, নতুন সমীকরণ তৈরি হতে পারে, এমনটিও অনেক বিশ্লেষক বলতে চাইছেন। আমি নির্মোহভাবে এই ইসলামী ব্যাংক ঘিরে যা যা হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব।
দেখুন, আজকে সচেতন গ্রাহক ফোরাম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ৭টি দফা দাবি উপস্থাপন করেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সচেতন গ্রাহক ফোরাম এটি আসলে জামাতেরই একটি সংস্থা বা জামাতের ব্যক্তিবর্গ একত্রিত হয়ে এই সচেতন গ্রাহক ফোরাম করে ইসলামী ব্যাংককে আরো অস্থিতিশীল করতে চাইছে। আর অন্যদিকে বিরোধী দলের তরফ থেকে বা সচেতন গ্রাহক ফোরামের তরফ থেকে বলা হচ্ছে যে তারা বৈধ গ্রাহক। ব্যাংকের গ্রাহক হিসেবে ব্যাংকের স্বার্থ উদ্ধার করবার জন্যে বা স্বার্থ যেন রক্ষিত হয় সেই জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দেব। তো চলুন সচেতন গ্রাহক ফোরাম কি দফা দিয়েছে সেটা আমরা একটু জেনে নেই প্রিয় দর্শক। ৭টি দফার মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো আমাদের জানা প্রয়োজন। চলুন আগে আমরা জেনে নেই যে কি বিষয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে অনতিবিলম্বে তারা বলছে দুর্নীতিবাজ, ফ্যাসিবাদ ও ডাকাত এস আলমের দোসরকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করে ইসলামী ব্যাংকিং সম্পর্কে ওয়াকিবহাল, সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে। দ্বিতীয় দাবিতে তারা বলছে যে যাদের কাছ থেকে ব্যাংকগুলো বন্দুকের মুখে দখল করেছিল তাদেরকে ফেরত দিতে হবে, কারণ ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন স্বাভাবিক উপায়ে ছিল না। ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনীর সরাসরি হস্তক্ষেপে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে মালিকানা দখল করা হয়। সুতরাং যাদের কাছ থেকে ব্যাংক লুটেরা ও মাফিয়া দখল করেছিল তাদের মালিকানা ফেরত দিতে হবে। প্রকৃত মালিকদের কাছে এই ব্যাংক নিরাপদ। সচেতন গ্রাহক ফোরামের ৩ নম্বর দাবি হচ্ছে ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ বিভিন্ন ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা এবং তার আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এস আলম সহ যারা লুটপাট করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে বাংলাদেশে এরকম লুটেরা মাফিয়া গোষ্ঠীর আর জন্ম না হয়। এই গ্রাহক ফোরামের চতুর্থ দাবিটি হচ্ছে ইসলামী ব্যাংকগুলোতে আতঙ্ক সৃষ্টি বন্ধ করতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে স্থিতিশীলতা আনয়নের জন্য বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ থেকে বাংলাদেশ ব্যাংক ও সরকারকে বিরত থাকতে হবে। ৫ নাম্বার দাবি হচ্ছে লুটের অর্থ পুনরুদ্ধারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ টাস্ক ফোর্সের মাধ্যমে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে ব্যাংকের দায় পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। অর্থঋণ আদালতে বিশেষ সেল গঠন করে লুটেরাদের সব স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং বিক্রির মাধ্যমে ব্যাংকের দায় পরিশোধের ব্যবস্থা করতে হবে। অর্থঋণ আদালতে লুটেরাদের বিচারের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে কোনো স্থিতাবস্থা যাতে লুটেরা জারি করতে না পারে এ ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় আইন সংশোধনের ব্যবস্থা করতে হবে। ৬ নাম্বার দাবি হচ্ছে যে ব্যাংক লুটেরাদের ফেরার পথ বন্ধ করতে হবে। ব্যাংক লুটেরাদের বিচার না করে তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করা হয়েছে। ব্যাংকিং রেজুলেশন আইন ১৮/ক ধারা সংযোজন করে অবিলম্বে এ ধারা বাতিল করে লুটেরাদের ফেরার পথ বন্ধ করতে হবে, যাতে তারা বিভিন্ন ব্যাংক দখল করতে না পারে। এজন্য লুটেরাদের স্ত্রী সন্তান সুবিধাভোগী এবং যে সব প্রক্সি কোম্পানির মাধ্যমে বিভিন্ন ব্যাংক পরিচালক নিয়োগ করে অর্থ লুট করেছে তাদেরকে ব্যাংকে পরিচালক হিসেবে নিয়োগ অযোগ্য ঘোষণা করতে হবে। আর ৭ নম্বর দাবি হচ্ছে জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মিথ্যা বক্তব্য ও ডাকাত এস আলমের হাতে ব্যাংক তুলে দেওয়ার বক্তব্য প্রত্যাহার করতে হবে। এটা হচ্ছে গ্রাহক ফোরামের দাবি প্রিয় দর্শক। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান তিনি স্পষ্টভাবেই বলেছেন ব্যাংকে স্থিতিশীল অবস্থায় ফেরাবার জন্যই এইসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নতুন গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে, পাশাপাশি একজন পর্যবেক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটিও আশ্বস্ত করেছেন যে কোনো গ্রাহকই ইসলামী ব্যাংক থেকে টাকা না নিয়ে ফেরত যাবে না। মানে সব গ্রাহকের আমানত সুরক্ষা নিশ্চিত করা হবে। পাশাপাশি তারা যদি আমানত উঠিয়ে নিতে চায় সেই বিষয়েও নিশ্চিত করবে ব্যাংক। আ যদিও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও বা কোনো শাখায় টাকার অপ্রতুলতা, ফলে গ্রাহকরা গিয়ে টাকা নিতে পারছেন না। বিপুল পরিমাণ চাপ পড়েছে এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে। ফলে অনেক গ্রাহক তারা অস্বস্তির মধ্যে রয়েছেন। তারা ঝুঁকি মনে করছেন ইসলামী ব্যাংকে টাকা রাখা। তো সেই জন্যে টাকা উঠাবার বিপুল লাইন আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য গ্রাহক টাকা উঠিয়ে নিয়েছেন। এই গত ৭ দিনে যা ঘটেছে তা অবর্ণনীয়। হাজার গ্রাহক তাদের আমানত প্রত্যাহার করেছেন। শুধু তাই নয়, তারা ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্টও প্রত্যাহার করে নিয়েছেন। সাধারণত কি হয় যে আমানতকারীরা তাদের আমানত নিয়ে যান, যাদের বিভিন্ন স্কিম আছে সেই স্কিমগুলো প্রত্যাহার করেন
কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে শুধু প্রত্যাহার নয়, বরং অ্যাকাউন্টই বন্ধ করে দিচ্ছেন। এইরকম একটা অস্থিতিশীল অবস্থা ইসলামী ব্যাংককে ঘিরে হয়েছে। ইসলামী ব্যাংকের পরে আমরা আবার আদ্দিন হাসপাতালেও একটা অস্থির পরিস্থিতি দেখলাম। ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। মাতৃ শিশু যে হাসপাতাল মগবাজারে অবস্থিত সেটির। তবে তাদের আইনজীবী শিশির মনির বলছেন যে প্যাথোলজি বা ল্যাবরেটরির যে লাইসেন্স ছিল প্যাথোলজি সেন্টারের, সেটা কেবল বাতিল করা হয়েছে। মা ও শিশু হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি। যাই হোক প্রিয় দর্শক, আমরা এইসব প্রতিষ্ঠানে একটা অস্থিতিশীল পরিস্থিতি দেখছি। প্রথম বিষয় হচ্ছে যে গ্রাহক যদি আশ্বস্ত না হতে পারে, বিশ্বস্ততার জায়গা থেকে তার মধ্যে যদি সন্দেহ তৈরি হয়, তাহলে যে কোনো অস্থির অবস্থা তৈরি হবে, এটাই স্বাভাবিক। সংসদে আলোচনার পর কোনো পক্ষ এটি বলছেন যে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটি সমঝোতা হবে, সেটা হয়তো পর্দার অন্তরালে। কি ধরনের সমঝোতা? এই ব্যাংকে ঘিরে যেমন রাজনীতি রয়েছে, একইভাবে রাজনীতিকরণেরও প্রচেষ্টা আছে। অন্যদিকে এই ব্যাংক যেন নিজেদের হাতছাড়া না হয়, সেজন্য বিরোধী দলও মরিয়া হয়ে মাঠে নেমেছে। তো নানা দিক থেকে বিশ্লেষকরা নানাভাবে বিশ্লেষণ করছেন। এখন একটি কথা বলা হচ্ছে যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বসবেন। বসার পর এই ব্যাংক যেন কোনোভাবে জামায়াত ইসলামী এবং তাদের সমর্থিত ব্যক্তিবর্গের নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই জন্যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দিন দরবার করবেন বা আর্জি জানাবেন। যদিও সংসদে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। কিন্তু সংসদের সেই আলোচনার পরে কোনো অবস্থার পরিবর্তন দেখা যায়নি। মানে জামাতের যে দাবি, সেই দাবি মানতে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আহ অন্যদিকে সরকার তার অবস্থানে অনড়ই রয়েছে, বরং সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জামাত এই ব্যাংকটি দখল করেছিল। তো দেখুন, এইরকম একটা অবস্থায় সরকার এবং বিরোধী দলের মধ্যে এই ইসলামী ব্যাংকে ঘিরে কোনো সমঝোতা হচ্ছে কি? আপাতত তথ্যগুলো বলছে যে কোনো ধরনের সমঝোতা হচ্ছে না, কারণ সরকার এবং বিরোধী দল নানা ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ নো চান্স অফ রিটার্ন, মানে প্রত্যাবর্তনের আর কোনো সুযোগ নেই, এইরকম একটা পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে। বাংলাদেশপন্থী যেসব প্রতিষ্ঠান আছে, মুক্তিযুদ্ধের পরে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তার মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে। এর মধ্যে ইসলামী ব্যাংকও আছে, আদ্দিন হসপিটালও আছে, আরো অনেক প্রতিষ্ঠান আছে। বিএনপি এবং জামাতের উদ্যোক্তারা অনেকগুলো ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে জামাতের উদ্যোগে সরাসরি বা জামাতপন্থী ব্যক্তিদের উদ্যোগে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে ১৯৮৩ সালে। সেই সময় এই ব্যাংকটি প্রতিষ্ঠা করতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও পৃষ্ঠপোষকতা ছিল। সেটা কিভাবে ছিল? তিনি তো ১৯৮১ সালে শাহাদাত বরণ করেন। কিন্তু এই ব্যাংক তৈরির আগে ব্যাংকের যারা উদ্যোক্তা ছিলেন তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এরপর এই ব্যাংকটি তৈরি করতে যা সরকারি সহযোগিতা প্রয়োজন তার বুনিয়াদ কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়েই হয়েছিল। তো সেই দৃষ্টিভঙ্গিতে বলা যায় যে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের আদর্শের ব্যক্তিরাই এই ব্যাংকটি প্রতিষ্ঠা করেছিল। যাই হোক প্রিয় দর্শক, আবার আমরা দেখছি যে আদ্দিন হসপিটাল এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে আকিজ গ্রুপের কর্ণধার আকিজ সাহেবের যেমন ভূমিকা ছিল, আকিজ সাহেবকে ঘিরে একদল মানুষ যারা বাংলাদেশের শিল্পকে এগিয়ে নিতে চান, এরকম ব্যক্তিবর্গ এটাকে গড়ে তোলবার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। এখন দেখুন, একটা কথা শোনা যাচ্ছে যে বাংলাদেশপন্থী ইসলামী জাতীয়তাবাদী ঘরানার প্রতিষ্ঠানগুলোতে স্যাবোটেজ তৈরি করবার জন্য এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি হচ্ছে, যাতে এমন কনস্পিরেসি এই জায়গাগুলোতে ঘটে যার পরিপ্রেক্ষিতে সরকার উদ্যোগ নিতে বাধ্য হয় এবং প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। এখানে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি বা বিদেশের এজেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে শোনা যাচ্ছে। এর কারণটি হচ্ছে বিএনপি এবং জামাত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির প্রতিনিধিত্ব করছে। এখানে আওয়ামী লীগের একটা শূন্যতা আছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি পালিয়ে গেছেন, দিল্লিতে অবস্থান করছেন। এখন এই মুহূর্তে কোনো সুযোগ আর নেই আওয়ামী লীগের রাজনীতি করার।
তো এইরকম একটা প্রেক্ষাপটে কেউ কেউ বলছেন যে ৮২ সালের প্রজেক্ট নিয়ে কোনো গোষ্ঠী বাংলাদেশে নানা অভিযান পরিচালনা করছেন সাইলেন্টলি, কোনো ক্ষেত্রে প্রকাশ্যে এবং অনেক ক্ষেত্রেই অপ্রকাশ্যে। আমি একটু খুলে বলি। আপনারা জানেন যে ১৯৭৯ সালে একটি নির্বাচন হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করে। মাত্র ৩ বছরের মাথায় ৭৯, ৮০, ৮১ ৩ বছরের মাথায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হয় বিদেশি চক্রান্তে একদল উচ্চাভিলাষী সেনা সদস্যের চক্রান্তের কারণে। তো এরপর আমরা কি দেখলাম যে ৮২ সাল থেকে এমন একটা সামরিক শাসন আমাদের ঘাড়ে চেপে বসলো যেটা প্রায় ৯ বছর ধরে নানা ধরনের অপকর্ম এবং কুশাসন জাতিকে উপহার দিল। একদম গণতন্ত্রের নামে প্রহসনও সেই সময় দেখা গেল। ৮৬ নির্বাচন, ৮৮ নির্বাচন এগুলো তো এক ধরনের প্রহসনই ছিল। তো এইরকম প্রেক্ষাপটে ওই সময়ের মধ্যে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবার একটা চমৎকার সুযোগও পেয়ে যায়। কোন বিশ্লেষক বলছেন, এটা আমার মত নয়। আমি অনেক বিশ্লেষকের সঙ্গে আলাপ করেছি। একেকজন একেক ধরনের চিন্তার কথা বলছেন। কোন বিশ্লেষক বলছেন যে ৮২ মডেলে দেশকে স্থিতিশীল জায়গা থেকে অস্থিতিশীল জায়গায় নিতে তৃতীয় একটি পক্ষ চেষ্টা করছে, যারা বিএনপি এবং জামাতের মধ্যে নানা বিভেদ তৈরি করছে। এর জন্যে দুটো পক্ষের কিছু সংখ্যক মানুষও আগুনে ঘি ঢেলে দেবার মতো কাজ করছেন। ফলে দেয়ার ইজ নো চান্স অফ রিটার্ন। এইরকম একটা জায়গায় দুটো শক্তি চলে যাবে, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে এবং বাংলাদেশে রাজনীতি করবে। তো অর্থনৈতিক ভিতকে দুর্বল করে দেবার জন্য এইসব প্রতিষ্ঠানে এমন স্যাবোটেজ তৈরি করা হবে, যার ফলশ্রুতিতে দুটো পক্ষই এমন নিজেদের মধ্যে শত্রুতাকে বিস্তৃত করবে যে ঐক্য তো দূরের কথা, বরং একজন আরেকজনের ধ্বংসই কামনা করবে। ওই যে আমেরিকান বা ব্রিটিশদের একটা পদ্ধতি যে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, সেই জায়গায় নিয়ে যাবে। তো এইরকম প্রেক্ষাপটে বিএনপি এবং জামাতপন্থী ব্যক্তিবর্গ যারা মুক্তিযুদ্ধের পরে বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তাদের প্রতিষ্ঠানগুলোতে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসির অংশ হিসেবে বিদেশি এজেন্টরা নানা ধরনের অস্থিতিশীল ঘটনা তৈরি করবে, সেগুলোকে বন্ধ করার প্লট তৈরি করবে এবং সেগুলোকে বন্ধ করবে। এইরকম একটা বিশ্লেষণও অনেক বিশ্লেষক দিচ্ছেন, প্রিয় দর্শক। তো এখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কি মনে করি যে অবিলম্বে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। এটা হচ্ছে বড় উদ্যোগ। দেখুন, আস্থা ফেরাবার জন্য কি প্রয়োজন? আমি যুক্তির খাতিরে ধরে নিলাম যে বিএনপি এবং জামাতের মধ্যে কোনো সমঝোতা হলো না এটা নিয়ে, বা গ্রাহক ফোরামের দাবিগুলো মানল না সরকার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণ যেন মুখ না ফিরিয়ে নেয় এই ব্যাংক থেকে। আস্থা তৈরি করবার জন্য প্রথম বিষয়টি হচ্ছে যে গ্রাহকই গিয়ে কোনো না কোনো শাখায় উপস্থিত হবেন, তিনি টাকা পাবেন। এই নিশ্চয়তা যখন গ্রাহকরা পেয়ে যাবে যে আমরা গেলেই তো টাকা পাচ্ছি, আমাদের টাকা তো আটকে রাখছে না, টাকার অবাধ তারল্য বা প্রবাহ রয়েছে, সুতরাং গ্রাহকদের মধ্যে ভীতিটা কমে যাবে। তখন তারা এখান থেকে টাকা উঠানোর প্রবণতা কমাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই ব্যাংকটি থেকে যে পরিমাণ টাকা চুরি হয়েছে সেই টাকাগুলো ফেরত আনা যেকোনো মূল্যে। এটা কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ, এটা গ্রহণ করতেই হবে। আর এটা যদি করা যায়, তাহলে এখন যে পরিমাণ রেমিটেন্স ইসলামী ব্যাংকে আসছে, তার চেয়ে দ্বিগুণ তিনগুণ রেমিটেন্স আসতে পারে। প্রবাসীদের একটা বড় অংশ যারা রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু এই ইসলামী ব্যাংকটিকে টিকিয়ে রেখেছেন। এটা একদম চরম সত্য। তো প্রবাসীদের মধ্যে যেন আতঙ্ক না ছড়ায়, এই ব্যাংকের উপর যেন আস্থা থাকে, এই ব্যাংকে যেন লেনদেন সচল প্রবহমান থাকে, সেই জন্যে উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্যাংকটি যদি ধ্বংস হয়ে যায় কোনো না কোনো কারণে, আমি কোনো পক্ষের কথাই বলছি না, কোনো না কোনো কারণে ব্যাংকটির প্রতি গ্রাহকের যদি আস্থা জিরোতে নামে, তাহলে এই ব্যাংক একদম মুখ থুবড়ে পড়বে। আর এর প্রভাব কিন্তু আমাদের অর্থনীতির উপরও পড়বে। সুতরাং ইসলামী ব্যাংক নিয়ে সরকার বিরোধী দলের মধ্যে গোপন সমঝোতা হোক বা না হোক, বড় কথা হচ্ছে গ্রাহকরা যেন এই ব্যাংকের পাশে থাকে, সেই জন্য যা যা করা দরকার সেটার উদ্যোগ বাংলাদেশ ব্যাংককে নিতে হবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।